নমস্কার। আজকে আমরা একটা লাইভ রোমহর্ষকর সত্য ঘটনা আপনাদের সামনে উন্মোচন করব। বই পড়ার নেশায় আমি বিভিন্ন বইয়ের দোকানে ঘুরে বেড়াই। হঠাৎ আজকে একটা ম্যাগাজিন আমার চোখে পড়লো। ম্যাগাজিনটার নাম হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি। তা ম্যাগাজিনটা রীতিমতো ভালো লাগায় আমি ম্যাগাজিনটা খুলে দেখতে থাকি এবং এই ম্যাগাজিনেরই 110 এবং 11 নম্বর পেজে দেখতে পাই বিশেষ করে আমার পরিচিত স্যার, এবং স্যারের ছবি ম্যাগাজিনে তাকায় আমার কৌতূহল আরও বেড়ে যায়। এবং স্যারকে আজকে আমি জিজ্ঞেস করি যে স্যার, আপনার ছবি ম্যাগাজিনে রয়েছে, কী ব্যাপার, এটা কী ঘটনা ঘটেছিল? তা স্যার আমাকে বলল যে এর একটা সত্য ঘটনা ঘটেছিল, যেটা আমাকে বলা হয়নি, সেটাই আজকে আমি আপনাদের সামনে সত্য ঘটনা উন্মোচন করছি এবং স্যারের মুখ থেকে সরাসরি আমরা শুনে নেব ওই দিন ঠিক কী ঘটনা ঘটেছিল, যার কারণে এত বড় একটা ম্যাগাজিনে আমাদের স্যারের ছবি ছেপেছিল। স্যারের মুখ থেকেই শুনবো, আপনারাও শুনুন। হ্যাঁ ভাই, এবার যে জিনিসটা তোমাকে বলবো আগে সেটা দেখো। এই দেখো বইটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক। দেখো, এটার সংখ্যা হচ্ছে 10/2/2020। তো এত বড় একটা ম্যাগাজিনে এটা টিম গেম, আমাদের সাফল্যের কথা এই ম্যাগাজিন তুলে ধরেছে। এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। আমেরিকা, ইংল্যান্ড, ইউএসএ সমস্ত জায়গা থেকে এই ম্যাগাজিনটা ছাপা হয়। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা প্রত্যন্ত একটা থানার ঘটনা এই ম্যাগাজিনে তুলে ধরা হয়েছে। এই দেখুন ফটোটা, আমি আবার একটু দেখাতে বলছি। দেখুন এই যে ফটোর মুখটা ঢাকা আছে, যে আসামিটা আছে মুখটা ঢাকা আছে, এই কারণেই ঢাকা আছে যে এটা যেহেতু এখনো চলছে, ট্রায়াল এখনো চলছে, যেহেতু ঢাকা আছে। কিন্তু এই ঘটনাটা বিস্ময়কর। প্রসঙ্গত বলা যায় যে এই ঘটনার উপরে একটা বই করার জন্যে আমাকে আমার বন্ধুরা রয়েছে, তারা বলেছিল যে এই নারী পাচারের উপর একটা বই করবে, কিন্তু আমি দিইনি। আমি এই বইটা করার জন্য তাদের অনুমতি দিইনি। আমি মাঝখানে দেখলাম যে প্রলয়, আবার প্রলয়, এরকম বহু বই নাকি হয়েছে সুন্দরবনের নারী পাচারের উপর, কিন্তু এসব ফালতু। আমি যেটা বলবো, আমি যে গল্পটা আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো বা তোমাদের কাছে তুলে ধরবো, সেটা গায়ের লোম খাড়া হয়ে যাবে। অর্জুন সোমের গল্প, ইয়াংস্টার সুপারস্টার, শুধু স্টার না, আমি বলবো সুপারস্টার অর্জুন সোমের গল্প। আমার চরিত্রের বা আমার গল্পের যে নায়ক, তার নাম হচ্ছে অর্জুন সোমের বয়স 25 বছর, 6 ফুট 3 থেকে 3.5 ইঞ্চি লম্বা, বিশাল লম্বা, ফর্সা, সুদর্শন। সবে প্রফেশনাল পিরিয়ড অতিক্রম করে ও একটা সুন্দরবনে একটা থানায় রয়েছে। সেই থানার ভিতর আবর্তিত হয়েছে একটা বিরাট বড় একটা পাচার চক্র, বাচ্চাদের পাচার চক্র, মহিলাদের পাচার চক্র। সেই পাচার চক্রকে কিভাবে ও আনআর্থিং করেছিল এবং কিভাবে দিল্লি থেকে, সোজা দিল্লি, নট বেঙ্গল, দিল্লি থেকে একদম যাকে বলে রেড লাইট এলাকা থেকে ও আসামি সঙ্গে যে নাবালিকা ছিল তাকে উদ্ধার করেছিল। গায়ে কাঁটা দেয়। একটা মাত্র 25 বছরের ছেলে, যার সত্যিকারের এখনো পর্যন্ত চোখ খোলেনি, সে কিভাবে শুধু উৎসাহ, আমার গাইডেন্স এবং আমাদের যারা সুপিরিয়র অফিসাররা আছে, পুলিশ যারা আছে, তাদের উৎসাহে অত বড় কোটি কোটি টাকার যাদের টার্ন আউট আছে, সেই রকম কিং পিনদের সঙ্গে লড়াই করে কি করে নিয়ে এসেছিল, এটা রীতিমতো আমার মনে হয় যে কোনো হিন্দি সিনেমাকে ফেল করে দেবে। যদি ঠিক মতন করে এইটা চলচ্চিত্রায়ন করা হয়, হিন্দি সিনেমার যে কোনো সুপার হিট সিনেমাকে একদম ধুইয়ে দেবে, এটা আমার মনে হয়েছে। তো সেই গল্পটাই বলবো। সেই গল্পটা তোমাদের জন্যই আমি এই মুহূর্তে সেই গল্পটা নিয়েই আমি বসে আছি বলবো বলে। ঘটনাটা হচ্ছে সন্ধ্যাবেলা একটা গ্রামীণ থানাটার নাম আমি এখানে উল্লেখ করবো না। একটা গ্রামীণ থানায় এক মহিলা গত 3 দিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাঁদছে যে আমার মেয়েটা চলে গেছে, একটু যদি কোনো রকম কিছু হেল্প করে, পুলিশ যদি একটু হেল্প করে। কিন্তু পুলিশ কে কার কথা শোনে? সময় ব্যস্ত থানা, চারিদিকে
বোম পড়ছে, লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে, এ তো সব রয়েছে। তারপরে ও নাকি যার কথা বলছে সে নাকি ওখানকার প্রধানের ছেলে। তাই ওই বুঝতেই পারছেন যে ওরকম কেস কে নেবে বা কে এইটা নিয়ে মাথা ঘামাবে। এমন সময় হঠাৎ যে অফিসার ইনচার্জ রয়েছেন তিনি হঠাৎ বললেন যে দেখো তো বাইরে একটা মহিলা তখন থেকে কেঁদে যাচ্ছে, কি আছে, কি প্রবলেম আছে? তখন যে ছিল, যে দফা ছিল, দফা মানে সেন্ট্রি যাকে বলে, সে বলছে যে স্যার আবার এই মহিলাটা দেখে ফেলেছে, এ তো ঝামেলা ফেলে দিল, আবার কি হবে? যেহেতু স্যার দেখে ফেলেছে ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব বলে যে নিয়ে আসো। তো আমি এই ইন্সপেক্টর সাহেবের উৎসাহী সমস্ত ব্যাপারটা ঘটেছে। এই ইন্সপেক্টর সাহেবের একটা নাম অবশ্যই দেওয়া উচিত, ধরে নিন আমারই নাম শিবেন্দু। তো ইন্সপেক্টর আমি ছিলাম সেখানে। আমি বললাম যে কি ব্যাপার, আপনার কি প্রবলেম? তো মেয়েটা তো একদম মানে মহিলা একদম কাঁদতে লাগলো, বললো স্যার আমার মেয়ে গত 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে কি নাম, মেয়ের কি নাম আছে? মেয়েটার নাম জাসমিন, ওর বয়স হচ্ছে 17 বছর 3 মাস, ওকে পাওয়া যাচ্ছে না। তো আপনারা নিশ্চয়ই জানেন 18 বছর হয়ে গেলে হয়তো আমাদের মাথা ব্যথার কোনো ব্যাপার থাকে না। 18 বছর হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যেহেতু 17 বছর 3 মাস, সঙ্গে সঙ্গে আমি ডিউটি অফিসার যে ছিল তাকে ডাকলাম, বলছে ইমিডিয়েট কেস স্টার্ট করো, কেস স্টার্ট করে নিয়ে আসো আমার কাছে। তো ও তো কেস স্টার্ট করলো, যেহেতু 17 বছর 3 মাস, কেস স্টার্ট করে আমার কাছে নিয়ে আসলো। আমি ওই মহিলাকে আশ্বাস দিলাম যে আপনার মেয়েকে আমি উদ্ধার করে দেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তারপর আমি আমার যে অফিসার রয়েছে তার মধ্যে সেরা অফিসার আগেই বলেছি অর্জুন সোম, অর্জুনকে বাইরে ছিল, ফোন করলাম, অর্জুন তুমি চলে এসো, একটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ইমিডিয়েট চলে এসো। তো বাইরে একটা রেড করছিল, একটা মদের রেড করছিল। তো ও সঙ্গে সঙ্গে ইন বিটুইন 10 to 12 মিনিটের মধ্যেই ও চলে আসলো, এসে বললো স্যার বলুন কি প্রবলেম, কি করতে হবে। তো অর্জুনের ব্যাপারে কিছু বলতে হলে এটা অবশ্যই বলা উচিত যে অর্জুনকে কোনো কিছু যদি বলা হয় ওর সব উত্তর হ্যাঁতে হয়, সব উত্তর হ্যাঁ স্যার হয়ে যাবে, আপনি চিন্তা করবেন আমি আসি। এই জিনিসটা হচ্ছে ওর কোয়ালিটি। যে কোনো লোকের কিছু একটা কোয়ালিটি থাকে, তো ওর এটাই হচ্ছে কোয়ালিটি। কোনো কাজের না হবে না, বললাম যে ওই ক্রিমিনালটা আছে চলো অ্যাটাক করবে, করে তুলে নিয়ে আসবে, হ্যাঁ স্যার হয়ে যাবে। অন্য কাউকে বললে স্যার যাবো, এখন রাত্রি 12টা বাজে, আমি খাইনি, অনেক রকম বাহানা। কিন্তু ওর কোনো ব্যাপার না, রাত্রি 12টা 1টা 2টো, স্যার পুলিশে যখন নেমেছি, পুলিশে যখন জয়েন করেছি, পুলিশে যখন আছি, এই নাতে কোনো কথার উত্তর হবে না, সবকিছু হ্যাঁতে হবে। তারপরে যদি না হয় সে তখন দেখা যাবে, আমি না বললে আমার উপরে না বললে তার উপরে, পুলিশ ডিপার্টমেন্ট রয়ে গেছে। তো অর্জুনকে সেই জন্য আমার ভালো লাগতো, এবং অর্জুনকে আমি এই কেসটা দিলাম এই কারণে যে আমি মোটামুটি 3 বছর মতন ওই থানায় ছিলাম। তো কতগুলো জিনিস দেখছিলাম যে কতগুলো অ্যাক্টিভিটিস, কতগুলো মহিলা যারা হারিয়ে যাচ্ছিল, যারা পাচার হচ্ছিল, এরকম করে আমার কাছে খবর আসছিল। আমি চেয়েছিলাম যে ইরেডিকেটেড করতে, মানে এই যে জ্ঞানটা আছে, এই যে মহিলা পাচার যে জ্ঞানটা আছে, জ্ঞানটাকে পুরোপুরি আমার থানা এলাকা, আমার ডিস্ট্রিক্ট থেকে পুরোপুরি উৎখাত করতে। এত বড় আমার যে ইচ্ছা ছিল যে আমাদের বেঙ্গল থেকে কোনো মেয়ের যেন পাচার না হয়। সেই সময় আমাদের একটা ডাটা ছিল, দেখা গেছিল যে সুন্দরবন অঞ্চলে সবচেয়ে বেশি মহিলা পাচার হয়, সবচেয়ে বেশি মহিলা পাচার হয়। তো অর্জুনকে ডাকলাম, অর্জুন আসলো, এসে বললো স্যার আমি একটু ইন্টারভিউশন করে নিচ্ছি স্যার, করে আপনাকে জানাচ্ছি। আমরা ইয়েস যাও ইন্টারভিউশন করো, করে আমাকে জানাও। অর্জুন গেল, ওই মহিলার সঙ্গে কথা বললো, কথা বলে মিনিট 8 ঘন্টা পর আসলো, বললো স্যার আমি যেটুকু বুঝলাম এটা একটা বড় চক্র, একটা বড় গ্যাং রয়েছে। এই জাসমিন বলে যে মেয়েটা আছে, সে মেয়েটা ফটোটাও আমাকে দেখালো, বললো স্যার এই মেয়েটা একদম অসাধারণ দেখতে একটা মহিলা, এর উপরে বাচ্চা মেয়ে, এর উপরে কিন্তু টার্গেট করেছিল। এবং যা বলছে তাতে আমার মনে হচ্ছে স্যার যে যে করেছে সে কিন্তু একটা বড় ধরনের কোনো লিডার রয়েছে, তারই কোনো রিলেটিভ হবে। সেই জন্য স্যার এই মহিলা এতদিন লাগিয়েছে আমাদের কাছে রিপোর্ট করতে, এবং রিপোর্টও এখানে ঠিক মতন করে এন্টারটেইন করা হয়নি আমাদের থানায়। আমি বললাম তাই নাকি, এরকম? আমি বললাম একদম স্যার,
এফআইআরটা স্যার স্টার্ট করে দিয়েছি, এফআইআর স্টার্ট করা হয়ে গেছে। আমি স্যার বেরিয়ে যাচ্ছি, আমি দেখে নিচ্ছি। আজকে থেকেই স্যার আমি এই কেসটার পিছনে পড়ে গেলাম। আমি তখন আমার যে মেজবাবু আছে তাকে বললাম যে দেখুন এখন অর্জুনকে কোনো রকম কোনো কেসও দেবেন না, কোনো দায়িত্ব দেবেন না, ও একটা খুব ইম্পর্টেন্ট কেসে এখন এনগেজ থাকবে। আমি আমার যে এসডিপিও সাহেব ছিলাম তাকে বললাম যে স্যার এরকম একটা ব্যাপার হয়েছে, একটা কেস আছে, যে কেসটা একটা আমার যেটা মনে হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গ্যাং অপারেট করছে এখানে, তাদের এগেনস্টে আমাদের যেটুকু শক্তি আছে স্যার আমরা সেই দিয়ে আমরা এই কেসটাকে স্যার আনআর্থেন করবো। এসডিপিও সাহেব ওকে তুমি করো। আর অর্জুনকে আমি বললাম যে স্যার আমি আয় হিসেবে অর্জুনকে আমি বেছে নিয়েছি। বলো ঠিক আছে, একদম পারফেক্ট চয়েস, অর্জুন ইজ দ্য বেস্ট। তো যথারীতি কথা হয়ে গেল, একটু এসপি সাহেবকেও জানিয়ে দিলাম স্যার এরকম এরকম ব্যাপার আছে, যদি সেরকম হয় স্যার আমরা অর্জুনকে আমরা বিভিন্ন জায়গায় যেতে হতে পারে, স্যার একটু যদি সেরকম ভাবে যদি একটু অর্ডার করে দেন তাহলে খুব সুবিধা হয়। বড় রাজি হয়ে গেল। আর ওই যে কেসটা হলো সেটা ট্রিট করা হবে এসআর কেস হিসেবে ট্রিট করা হবে, এটাও জানাবেন। তারপর যথারীতি পরের দিন দুপুর 2টোর সময় হঠাৎ অর্জুন চলে আসলো, বলল স্যার আমি মেয়েটার লাস্ট যে জায়গা থেকে বেরিয়ে গেছে সেই জায়গায় গিয়েছিলাম, এবং স্যার আমি যেটুকু বুঝতে পারলাম স্যার মেয়েটা হসপিটালে গিয়েছিল, মেয়েটা সেই দিন হসপিটালে গিয়েছিল কোনো হয়তো একটা কোনো প্রবলেম হওয়ার জন্য হসপিটালে এই যে পাচারকারীর যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা ছিল, এবং মেয়েটাকে ভুলিয়ে ওখানে একটা দোকান রয়েছে, সেই দোকানে কোনো কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল, ফলে সে একদম সেন্স মানে তার সেন্সটা ঠিক মতন ছিল না, সেই অবস্থায় তুলে নিয়ে ওকে চলে যায়। আমার সেটাই মনে হয়েছে। তাই বলে মেয়েটার কি কোনো মোবাইল আছে? বলে হ্যাঁ স্যার আমি মোবাইল দেখে নিয়েছি, মোবাইলে কতগুলো কল আছে, সেই কলগুলো আমার মনে হচ্ছে যে ওইগুলো যদি আমরা করি ট্র্যাকিং করি তাহলে আমার মনে হয় সুবিধা হবে। তাহলে ওকে তুমি চেষ্টা করো, যেভাবেই হোক মেয়েটাকে উদ্ধার করতে হবে। মেয়েটার মাও এসেছিল, মা বাবা সবাই এসেছিল, বললো স্যার আমাদের তো খুব গরিব হত দরিদ্র, আমরা তো বিভিন্ন জায়গায় যেতে পারছি না, কি করতে হবে বলুন। আমি বললাম যে আপনাদের একটাই করতে হবে, যে মেয়েটার যে বাড়িতে কোনো চিঠি বা অন্য কোনো কিছু থাকে সেইগুলো বলতে হবে, আর মেয়েটা কেন বেরিয়ে গেল সেটা বলতে হবে। তখন মেয়েটার মা বলল যে মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ক্লাস 9-এ ওঠার পর ওর পড়াশোনায় একদমই ইচ্ছা ছিল না, ফলে আমি একটু বকা দিয়েছিলাম, তারপরেই এই ঘটনাটা ঘটেছিল। তো আমি বললাম যে এরকম যারা টিনেজার্স আছে, যে সমস্ত মেয়েরা আছে, তাদের বকা না দেওয়াই ভালো, কারণ তারা এখন হ্যালুসিনেশনের মধ্যে থাকে, যে আমরা বিরাট কিছু হয়ে যাবো, আমার বাবা আমার মা আমার সবসময় খারাপ চায়, এরকম একটা ব্যাপার থাকে। তো এই হ্যালুসিনেশনে থাকার জন্য বাইরের লোককে নিজের মনে হয়, এবং তাদের সঙ্গেই ওরা বিভিন্ন জায়গায় চলে যায়, পরবর্তীতে এরাই পাচার হয়ে যায়। তো যাই হোক, যথারীতি আমরা ওই যে একটা ফোন নম্বর পেলাম, সেই ফোন নম্বরটাকে আমরা ইন্টারসেপশনে দেওয়া হলো, এবং সেই মতন করে কাজ হতে লাগলো। তো দেখলাম একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে ওই যে ফোন নম্বরটার যে প্রকৃত ওনার বা প্রকৃত যে ফোন নম্বরটা চালায় বা প্রকৃত যার ফোন নম্বর, তার নাম হচ্ছে ফারাক শেখ। এই ফারাক হচ্ছে ওখানকার একজন দাপুত্রের নেতা, তারই ছেলে ফারাক। এবং সে দেখলাম ট্র্যাকিং করে যেটা দেখা গেল, সে দিল্লিতে গিয়ে আবার দিল্লি থেকে ফিরে এসছে, এর মধ্যে 7 দিন হয়ে গেছে। দিল্লিতে গিয়ে দিল্লি থেকে ফিরে এসছে, এখন বকখালির ওইদিকে, আমাদের থানা থেকে একটু দূরে বকখালির ওইদিকে ও কোনো একটা হোটেলে আছে। যথারীতি আমি টিম রেডি করলাম, এবং যেটুকু শোনা গেল যে ও কিন্তু 2-1 দিনের মধ্যে বাড়িতে ফিরবে। তো যেরকম কথা সেরকম ভাবে আমার টিম রেডি হলো। সেদিন পরিষ্কার মনে আছে ওই রেডে আমিও পার্টিসিপেট করেছিলাম। তো ওই রেডে পার্টিসিপেট করতে আমি যে জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে অর্জুন ঠিকই আছে, অর্জুন ভালো ছেলে, কিন্তু আমার মনে হয় একটা সিনিয়র অফিসারের গাইডেন্স থাকা দরকার, সেই জন্য আমি ওই রেডটা পার্টিসিপেট করেছিলাম। তো ওখানকার আমার কাছে যে সোর্স তারা আমাকে বললো যে স্যার ও এসে গেছে, কিন্তু এখন এই মুহূর্তে ও কোনো জায়গায় বাইরে আছে বলতে এলাকার মধ্যেই আছে। ওর একটা সুন্দর একটা 3 লাখ টাকা দামের বাইক ছিল, স্যার বাইকটা নিয়ে গেছে, এবং ও
ও স্যার আজকে রাত্রিরে অবশ্যই বাড়িতে থাকবে। বাড়িটা হচ্ছে 3 তলা, পুরোটা ঘেরা, ঘরে মানে কুকুরও রয়েছে। তো ও স্যার আজকে রাত্রে যদি অ্যাটাক করে দেওয়া যায় তাহলে ওকে আমরা তুলে নিতে পারবো। আমি বললাম ইটস ওকে, তাই হবে, আজকে রাত্রি অ্যাটাক হবে। আমরা 8টার মধ্যে আমার সঙ্গে লেডি, তারপর অনেকগুলো সাব ইন্সপেক্টর, এএসআই এবং কনস্টেবল নিয়ে ওর বাড়িটাকে আমরা ঘিরে থাকলাম। এর মধ্যে হঠাৎ তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তুমুল বৃষ্টি, মানে যেরকম মানে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি। তার মধ্যে আমরা পুরো স্নান করতে লাগলাম, কিন্তু আমরা ওই জায়গা ছেড়ে নড়লাম না, কারণ আমাদের কাছে খবর আছে ও আসবে। ঠিক একদম রাত্রির 11:30 12টা, গ্রাম্য জায়গা, সব শুনশান। হঠাৎ একটা আলো, হঠাৎ একটা মোটরসাইকেলের আলো আসলো, এবং যেটা ভেবেছিলাম সেরকম ফারাক, মানে যে ক্রিমিনাল যাকে আমরা অ্যান্টিসিপেশন করেছিলাম, যাকে আমরা ধরবো বলেছিলাম, ফারাক মোটরসাইকেল চেপে আসছে, সুবলিষ্ঠ চেহারা। ও এসে গেটের কাছে গিয়ে গেট খুলে মোটরসাইকেল রেখে উপরে চলে গেল। আমি অর্জুনকে বললাম, অর্জুন অ্যাটাক করো। অর্জুন গিয়ে গেটে ধাক্কা লাগতে লাগলো, উপর থেকে ফারাকের বাড়ি থেকে গলা ভেসে আসলো, কে এত রাত্রে কে? অর্জুন তখন চিৎকার করলো, থানা থেকে আসছি, দরজা খুলুন। বললো, কেন আপনার এত রাত্রে দরজা খুলবোই না? অর্জুন বললো, যদি না খোলেন এখনই 1 লাথিতে ভেঙে দেবো দরজা, 1 লাথিতে ভেঙে দেবো। সময় দিলাম 5 মিনিট। তো 5 মিনিট সময় লাগলো না, 3 মিনিটের পরে দরজায় ধাক্কা লাগতে পারলো, লাথি মারতে পারলো অর্জুন। আমি বললাম যে ভাই এত উত্তেজিত হয়ে গেছে। না স্যার, এত ছাড়াই যাবে না, ক্রিমিনাল ক্রিমিনালকে ছাড়বো নাকি? থানা থেকে এসছি, হিম্মত আছে কি করে যে আজকে দরজা বন্ধ করে রাখে? বলছি থানার পরিচয় দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, এই পাওয়ারটাই দরকার, এই জোশটা দরকার, এই জোশটা যদি ঠিক থাকে তাহলে পুলিশিং একদম ঠিক হবে। 2-3টে লাথি মারলে একদম পুরো গেট ভেঙে দিল, পুরোপুরি গেট ভেঙে দিল, দিয়ে ভিতরে ঢুকলো। দেখি তখন দেখতে পেলাম যে একটা আলো, আর ফারাককে তখন দেখতে পেলাম। কতগুলো কুকুর রয়েছে, বিদেশি কুকুর ছিল। অর্জুন কোনো কথা না বলে ফারাকের একদম একদম মাথার কাছে গিয়ে রিভলভার ঠেকিয়ে দিল। একদম এদিক ওদিক করেছিস তো একদম গুলি করে এখানেই শেষ করে দেবো, এখানেই শেষ করে দেবো, অন্য কোনো জায়গায় নিয়ে যাবে না। তো ফারাক একটু ভয় পেয়ে গেল। অত বড় চেহারা হলো, অর্জুনও তো লম্বা চওড়া আছে, আর তারপরে ওইরকম ভাবে ইয়ে করা আছে, ও একটু ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে যাওয়ার পর ফারাক বললো যে স্যার আপনি কিছু করবেন না, আপনি যা যা জানতে জানিয়ে দেবো, চলুন স্যার আপনার সঙ্গে যাচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা সবাই ফারাককে তুলে নিলাম গাড়িতে, নিয়ে গিয়ে থানায় নিয়ে গেলাম। তো থানায় নিয়ে যাওয়ার পর ইন্টারোগেশন রুমে বসে প্রথম কোনো কথা না, প্রথমে মা বল বল জাসমিনকে চিনিস? বলে না স্যার, জাসমিন আবার কে? আমি তো ফুল ছাড়া কিছু চিনি না, জাসমিন কেউ কিছু না। ও তাই নাকি? তো তুই কোথায় ছিলি এতদিন? স্যার দিল্লি গেছিলাম একটু কাজের। কি কাজ? স্যার ওই একটু কাজ ছিল স্যার, আমার রিলেটিভ আছে সেখানে গেছিলাম। ও তাই নাকি? তারপর স্যার দিল্লি থেকে চলে আসি, এসে স্যার ওই ওখানে ইয়ে রয়েছে, ওখানে আমাদের বকখালিতে আমরা গেছিলাম স্যার বন্ধু বান্ধব দিয়ে। এখন বলছে যে তোকে, অর্জুন বলল, তোকে আমি কিন্তু শুধু মাথায় রিভলভার ধরেছি, এবার কিন্তু মাথায় গুলি করবো। আমার কাছে পুরো প্রমাণ আছে, পুরো প্রমাণ আছে। তুই জাসমিনকে এখান থেকে নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে গিয়েছিলিস, সেখানে বিক্রি করেছিস। তুই উত্তর দে, কোথায় বিক্রি করেছিস, কিভাবে বিক্রি করেছিস, বল পুরো। এইবার দেখলাম ফারাক কিন্তু একটা মৃদু হাসলো। স্যার আপনি ওই গ্যাংয়ের সঙ্গে লড়বেন, আপনার ক্ষমতা আছে, আপনি পেটি একজন সাব ইন্সপেক্টর, আপনি লড়তে আসছেন ওইখানে? জানেন স্যার আপনাকে একদম কুকুরের মতন গলা ধাক্কা দিয়ে দেবে ওখান থেকে। সে তো পরে হবে, তুই আগে বল তুই আমাদের হেল্প করবি কি করবি না। যদি করেছিস ভালো, আর যদি না করিস তোর ব্যবস্থা এখানেই করে দেবো, কেউ জানতে পারবে না। তো স্যার আপনি কিন্তু জানেন না, আমার কিন্তু পলিটিক্যাল পাওয়ার খুব আছে। ওরকম পলিটিক্যাল পাওয়ার আমি 108 বার দেখে নিয়েছি, তো পলিটিক্যাল পাওয়ার দেখাতে হবে না। আমি যেটা বলছি সেটা হবে, জাসমিনকে উদ্ধার হবে। যদি বল হেল্প করবি কি করবি না। তুই যদি না করিস কিভাবে করতে হয় সেটাও আমাদের জানা আছে। চলো দড়ি নিয়ে আসো, ঝোলাও ওকে। দিয়ে দড়ি নিয়ে আসা হলো, দড়ি নিয়ে এসে পায়ে ভালো করে বেঁধে একটা ডান্ডা আছে, যে ডান্ডায় ঝোলানো হবে। তার আগেই দেখলাম যে বেরিয়ে গেছে হাওয়া, ফারাকের হাওয়া বেরিয়ে গেছে। বললো স্যার যা বলবো সব ঠিক বলবো, স্যার আপনি এবারের মতন আমাকে ক্ষমা করে দিন, আমি উদ্ধার করে দেবো, আমি উদ্ধার করে দেবো।
জাসমিনকে, বললো যে তোকে জাসমিনকে উদ্ধার করতে হবে না, কোথায় বিক্রি করেছিস বল। ফারাক বললো যে আমি দিল্লিতে একখানা ইয়ে রয়েছে, রেড লাইট এলাকা আছে, সেখানে পিঙ্কি বলে একজন আছে মহিলা মাস্টার, তার আন্ডারে সব ওই রেড লাইট এলাকা চলে, সেখানে আমি বিক্রি করেছি জাসমিনকে। কত টাকায় বিক্রি করেছিস? স্যার আমি 10 লাখে বিক্রি করেছি। তো অনেক টাকা রে, 10 লাখ? বলছে না, পুরো টাকা দেয়নি, 50% দিয়েছে, পরে 50% দেবে বলেছে। আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এরপর কি হবে, আর জাসমিনের কি হবে? জাসমিনকে স্যার ওরা ওখান থেকে সৌদি বা অন্য কোনো জায়গায় বিক্রি করে দেবে। ও তাহলে উদ্ধার কি করে হবে? স্যার যদি এখনো যেতে পারেন, ইমিডিয়েট যদি যেতে পারেন, তাহলে স্যার উদ্ধার হতে পারে। ইটস ওকে। তো কিন্তু স্যার একটা কথা আমি বলে দিচ্ছি বারবার করে, যে এই যে জাসমিনকে উদ্ধার করতে যাবেন, এরা কিন্তু বড় একটা গ্যাং রয়েছে। এই গ্যাং কিন্তু আপনি দেখেননি, এ কিন্তু আপনাকে মেরে দেবে, ওখানেই অন দ্য স্পট মেরে দেবে। আপনি তো কার ভরসায় যাবেন? সে ভরসা আমি দেখে নেবো, কার ভরসায় যাব আর কার ভরসায় কি হবে। অর্জুন বললো স্যার আমি দেখে নেবো, ওসব অনেক দেখেছি। যেদিন থেকে চাকরিতে জয়েন করেছি সেদিন থেকে প্রতিদিনই আমাকে মরতে হয়েছে। বলে তুই মরবি, তুই গুলি খাবি, ওসব পরোয়া করি না, যা হবে দেখা যাবে। যথারীতি ফারাককে পাঠিয়ে দেওয়া হলো, পরের দিন কোর্ট থেকে পিসি নেওয়া হলো, 14 দিনের পিসি পাওয়া গেল। দিয়ে সমস্ত আমরা ইন্টারসেপশন করে যেটুকু করে ওর সঙ্গে যে ডিলিংস করে যেটুকু জানতে পারলাম যে দিল্লিতে আছে, তো উপরের মহলে আমি জানালাম, আমাদের সুপিরিয়রদের জানালাম যে স্যার এরকম অর্জুন মোটামুটি খবর পেয়ে গেছে, যেতে হবে দিল্লি, ফ্লাইট ছাড়া কোনো উপায় নেই, ফ্লাইটের টিকিট যদি ইয়ে করে আমরা যদি এগোতে পারি। তো আমার সুপিরিয়র যেটা বললো ইয়েস ওকে, পাঠিয়ে দাও এখনই, যা হবে দেখা যাবে। দিয়ে ওর সঙ্গে 2জন কনস্টেবল, একজন আর 2জন লেডি কনস্টেবল, টোটাল 4 জনের টিম নিয়ে চলে গেল এয়ারপোর্ট থেকে সোজা দিল্লি। আর আমার সঙ্গে ও ফোনে যোগাযোগ করতে লাগলো, কারণ ওকে উৎসাহ দেওয়ার যে দায়িত্বটা সেটা আমার উপরে ন্যস্ত হলো, যাতে কোনো মতে ভয় না পায়, সেইটা হচ্ছে আমার কাজ। যথারীতি ওখানে গেল, ওখানে আমি আমার পরিচিত শক্তি বাহিনী ছিল, শক্তি বাহিনী যারা সবসময় হেল্প করে, এনজিও একটা সংস্থা, সেই সংস্থা সবসময় হেল্প করে যে পাচার হয়ে যাওয়া মেয়েদের উদ্ধার করে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তাদের সঙ্গে আমি কথা বলে নিলাম, ওরা বললো আমরা দেখে নেবো, কোনো চিন্তার কোনো বিষয় নেই, কোথায় কে আছে আমরা খুঁজে বের করে সেরকম করে অ্যাকশন হবে। তো যথারীতি অর্জুন এয়ারপোর্টে গেল, এয়ারপোর্ট থেকে নেমে আমাকে ফোন করলো, স্যার এরকম ব্যাপার হয়েছে, আমি নেমে পড়েছি, কিন্তু মনে হচ্ছে আমাদের পিছু কেন লোকেরা নিয়েছে, সেরকম মনে হচ্ছে। আমাদের কি করে বুঝতে পারছো? বলছি স্যার সেরকমই মনে হচ্ছে, কারণ এদের যে টিম আছে এই টিম রীতিমতো খবর দিয়ে দিয়েছে যে ফারাক অ্যারেস্টেড, আর আমাদের টিম এখান থেকে গেছে, সেই মতন করে নিশ্চয়ই ওরা আমার পিছু নিয়েছে। আমি বললাম খুব সাবধান, যতক্ষণ না তুমি শক্তি বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারছো খুব সাবধান। তো যথারীতি ওরা একটা গাড়ি, ওরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে গেল, এবং কিছুক্ষণ পর এই 1 ঘন্টার মধ্যে স্যার আমাদের পিছনে একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে পুরোপুরি ধাক্কা মেরেছে, এবং আমাদের গাড়িটাকে পুরো অ্যাক্সিডেন্ট করে আমাদের মেরে ফেলাই ওদের উদ্দেশ্য ছিল। আমরা শিওর এবং নিশ্চিত যে আমরা যে পৌঁছে গেছি এটা ওদের কাছে খবর চলে এসছে, সেই জন্য আমাদের ভয় দেখানোর জন্য বা আমাদের মেরে ফেলানোর জন্য আমাদের এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। ওকে, তুমি খুব ঠান্ডা মাথায় কাজ করো, শক্তি বাহিনীর সঙ্গে আমি কথা বলে নিয়েছি, শক্তি বাহিনীর সঙ্গে দেখা করে নেবে, ওখানে রয়েছে শক্তি বাহিনীর লোকেরা রয়েছে যারা তোমাকে হেল্প করবে। তো তার আগে তুমি লোকাল থানায় চলে যাও, লোকাল থানা থেকে রিকুইজিশন দাও, রিকুইজিশন দিয়ে তারপরে অ্যাকশনটা করবে, তার আগে কিন্তু করবে না। তো আমার কথা মতন সোজা অর্জুন চলে গেল লোকাল থানায়, দিল্লির লোকাল থানায় চলে গেল, ওখানে গিয়ে রিকুইজিশন দিল যে আমাকে অ্যাসিস্ট করা হোক। কিন্তু ওরা একটা অদ্ভুত বিষয় যে ওরা কিন্তু খুব গড়িবেশি করতে লাগলো, এটা অর্জুনের কাছে খুব অস্বাভাবিক ঠেকেছিল। আমাকে ফোন করলো, স্যার এরকম ব্যাপার হচ্ছে স্যার, আমরা কখন গেছি আমাদের বসিয়ে রেখেছে, আমাদের কোনো রকম ভাবে এন্টারটেইন করছে না, বরঞ্চ ওখানে যে যাচ্ছি সেটা আমাদের ডিসার্টেড করার চেষ্টা করছে, সেটা আমরা না যাই এরকম ইয়ে করছে। আমরা ওইসব কোনো কথাই শুনবে না, যদি সেরকম হয় আমি এসএইচও, ওখানকার যে এসএইচও আছে তার সঙ্গে কথা বলে নিচ্ছি। যথারীতি আমি ফোন করলাম এসএইচওকে, বললাম যে আপনি কি অ্যাসিস্ট করবেন নাকি আরো উপর মহলে যেতে হবে আমাকে? তা বলে না না আমি করে দিচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই। তারপরে অর্জুন আবার ফোন করলো, ফোন করে বললো হ্যাঁ স্যার আপনার ফোনে কাজ হয়েছে, এসএইচও আমাদের একটা টিম দিয়েছে, বড় একটা টিম দিয়েছে, এবং ফারাক যেরকম ঠিকানা দিয়েছে সেরকম জায়গায় কিন্তু আমরা যাচ্ছি। যথারীতি ওই টিমটা গিয়ে সঙ্গে আমাদের অর্জুন দিয়ে ওই যে কুঠিতে যেখানে থাকার সম্ভাবনা আছে
জাসমিনের, সেখানে ওরা গিয়ে হিট করলো এবং হিট করার পর আমাকে ওখান থেকেই ফোন ধরেছিল বলে, স্যার আমরা প্রচুর মেয়ে দেখতে পাচ্ছি, সবকে আমরা উদ্ধার করছি এবং আমার কাছে ফটো রয়েছে জাসমিনের, আমরা দেখে নিচ্ছি, যদি জাসমিনকে পেয়ে যাই আমরা জাসমিনকে উদ্ধার করে নিতে পারবো স্যার। তারপর কিছুক্ষণ পরে ফোন করে বললো, স্যার পেয়ে গেছি, জাসমিনকে পেয়ে গেছি, তো এখানে আরো অনেকগুলো 3-4 জন বাঙালি মেয়ে আছে, যদি আপনি বলেন তাহলে আমি এই 3-4 জন বাঙালি মেয়েকেও নিয়ে আসতে পারি। তো আমি বললাম যে দেখো ওরা কি আসতে চাইছে কিনা এবং ওদের বয়স কত আছে একটু দেখে নাও, দেখে নিয়ে লোকাল থানার সঙ্গে কথা বলে নিয়ে আসো। তো অর্জুন কিন্তু এই সময় একটা অদ্ভুত কাজ করলো, যেটা ওর বৈশিষ্ট্য বলে আমি মনে করি। ও বললো যে স্যার এই কোঠার যে মালকিন আছে তার নাম হচ্ছে পিঙ্কি, তাকেও তুলে নিয়ে আসবো। যে এত সাহস তোমার, এত সাহস? হ্যাঁ একদম, কি আছে, এত বড় হিম্মত আছে, হ্যাঁ বেঙ্গল থেকে এখানে নিয়ে যে ইয়ে করবে, পাচার করবে, ওকেও তুলে নিয়ে আসবো এবং তাতে যা হয় হবে। ওর সঙ্গে লেডি ছিল, লেডি যে 2জন কনস্টেবল ছিল, ওরাও সাহসী ছিল প্রচন্ড, একদম সোজা গিয়ে পিঙ্কি ঘাট ধরে নিয়ে চলে আসলো থানায়। তো এইটা কিন্তু যে দিল্লি পুলিশের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। আরে বাপরে, বেঙ্গলের এই ইয়ে খাওয়া লোকেরা এরকম করতে পারে, যেখানে ইন্টারন্যাশনাল ইয়ে রয়েছে, তাকে পিঙ্কির মতন একটা ইন্টারন্যাশনাল কিং পিঙ্কে তুলে নিয়ে আসতে পারলো। পিঙ্কি ছিল দশাশয়ী চেহারা, বিশাল চেহারা, হাতে সোনা রূপা কি নেই, আর কত যে মানে টাকা, তার কোনো হেলদোল নেই। আর সেখানে একটা কনস্টেবল যার সামান্যতম মাইনে, সে তুলে নিয়ে চলে আসলো একদম, এবং নিয়ে আসলো এবং ওকে অ্যারেস্ট মেমো করে অর্জুন বললো যে একে নিয়ে যাব, না নিয়ে যাব না। এদিকে এসএইচও আমাকে ফোন করলো যে এটা একটা বিরাট রকম অ্যাকশন আপনারা করেছেন বা অর্জুন অ্যাকশন করেছে, খুব সাবধানে নিয়ে যেতে হবে, নয়তো কিন্তু একে কিন্তু অন্যরকম কিছু হয়ে যেতে পারে। আমি বললাম যে একদম ম্যাজিস্ট্রেটে প্রোডাকশন করে আমরা ওয়ারেন্ট নিয়ে, প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে আমরা নিয়ে আসবো। তো যেরকম ভাবে বললাম, অর্জুনের লেখার দক্ষতা অসাধারণ ছিল, আইনটা একদম গুলে খেয়েছে, আইন কাকে বলে সেটা কিন্তু অর্জুন গুলে খেয়েছে। বললো স্যার আপনি চিন্তা করবেন না, ও 30,000 আদালত হোক আর যে আদালত হোক, আমার হাতের লেখা, আমার ইংরেজিতে কাউকে পরোয়া করি না, নেব ট্রানজিট ওয়ারেন্ট নেব, নিয়ে চলে আসবো, দেখি কে আটকায়। যথারীতি ও নিয়ে গেল প্রোডাকশন করতে। বলতো স্যার দেখলাম যে 32 জন লয়ার এগেনস্টে এসছে আমার এগেনস্টে, যাতে কোনো রকম ভাবে পিঙ্কিকে না নিয়ে যাওয়া হয়। তো এইবারে হচ্ছে আসল খেলা, টাকা ভার্সেস ব্রেন। তো দেখলাম যে সত্যি হ্যাটস অফ, ও কিন্তু সত্যিকারের একদম পিঙ্কিকে নিয়ে চলে আসলো, পিঙ্কিকে ট্রানজিট রিমান্ড নিয়ে প্লেনে উঠলো, বলে স্যার কমপ্লিট হয়ে গেছে, পিঙ্কিকে তুলে নিয়ে আসছি। একদম ওখান থেকে নিয়ে আসছি আমার থানায়, দিয়ে যথারীতি ও পিঙ্কিকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে ট্রানজিট রিমান্ড নিয়ে থানায় চলে আসলো। আসার পর ডায়মন্ড হারবার কোর্টে প্রোডাকশন করে আবার ওকে পিসি নেওয়া হলো। এবার 14 দিনের পিসি নেওয়ার পর ফারাক আর পিঙ্কিকে সামনাসামনি বসিয়ে ইন্টারোগেশন করা হলো। ফারাক এবং পিঙ্কিকে সামনাসামনি বসিয়ে ইন্টারোগেশন করা হলো। ইতিমধ্যে সমস্ত দুনিয়ার কাগজ এই অ্যাচিভমেন্ট দেখে, বেঙ্গল পুলিশের এই অ্যাচিভমেন্ট দেখে পুরো থানা ঘেরাও হয়ে গেল, যে থানাতে হাজির সব। অদ্ভুত বিষয়, কি করে হলো, কি করে সম্ভব? একটা 25 বছরের ছেলে, একটা প্রফেশনাল সায়েন্স ইন্সপেক্টর, সে তুলে নিয়ে চলে আসলো, তাহলে এতদিন কি করছিল, কেউ আনতে পারলো না কেন? এইবারই হচ্ছে আসল খেলা। সমস্ত আকর্ষণ গিয়ে পড়লো যে যেন তেন প্রকারেণ পিঙ্কিকে বের করতে হবে। এই সময় দেবদূতের মতন, একদম জাস্ট লাইক এ দেবদূতের মতন একজন উকিলের আবির্ভাব হলো। আমি নামটা এখানে বলছি না, উনি হচ্ছেন পিপি। উনি আবির্ভাব হলেন আমাদের এই যে টিম গেমে এসে হাজির হলেন, এবং উনি আমাদের বললেন যে এই যে অ্যাচিভমেন্ট আপনাদের যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টকে আমি একদম আমি এই অ্যাচিভমেন্টকে নিয়েও শেষ পর্যায়ে, এবং পিঙ্কি এবং ফারাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমি আবার উল্লেখ করছি, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার ব্যবস্থা করবো। দেখি কার কতটা হিম্মত আছে। তাই বললাম যে স্যার, পিপি স্যার, আপনি পারবেন আমাদের কি মানে এরকম ইয়ে করবো? আপনি চিন্তা করছেন না, আমি আছি, পড়াশোনা এমনি করেছি নাকি?
বাবা মাকে আমাকে পড়াশোনাটা এমনি এমনি শিখিয়েছে, যদি এই জায়গায় যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে এরকম কিন্তু চলতেই থাকবে। এটা যদি আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে পারি তাহলে দেখবো যে কার কত ধানে কত চাল। তো সেরকম ভাবে পিপি সাহেব একদম নিজে কোর্টে হাজির হয়ে গেলেন এবং বললেন যে এই কেস আমি এসপির সঙ্গে কথা বলে নিয়ে উনি বললেন যে এই কেস আমি লড়বো। ইতিমধ্যে একটা কিন্তু ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা সত্যি কাঁটা দেয়। যথারীতি পিপি সাহেব উনি হাওড়ায় থাকতেন, তো উনি যথারীতি যখন কোর্ট থেকে বেরোচ্ছেন, কোর্ট থেকে বেরোচ্ছেন বাড়ি যাচ্ছেন, সেই সময় উনি অ্যাটাক হয়ে গেলেন। 9টা সাড়ে 9টা রাত্রির হবে, উনি অ্যাটাক হয়ে গেলেন। একটা গাড়ি এসে উনার গাড়িতেও ধাক্কা মারলো এবং যেটা বিষয় হলো, যেটা ভয়ঙ্কর বিষয় হলো, উনার গাড়িতে কিন্তু গুলি চললো। আমরা খবর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, আমার টিম সঙ্গে সঙ্গে পৌঁছে গেল, ওনাকে রিলিভ করলাম এবং বললাম স্যার আপনি কিন্তু এখন যা পরিস্থিতি আছে আপনি কিন্তু স্যার উইদাউট ইনফরমেশনে কোথাও যাবেন না, আপনাকে আমি নিয়ে আসবো, আপনাকে আমি ছেড়ে দিয়ে আসবো। তো উনি বললেন যে থ্যাংক ইউ আপনি আমার জন্য এটা করলেন, খুব ভালো লাগলো। আর আমাকে যখন এরকম অ্যাটাক করেছে আমিও এদের ছাড়বো না, দেখি কতদূর কি হয়। তো যথারীতি কেস চলতে লাগলো। কেস চলতে ওখান থেকে ওরা বেল পেল না, বেল রিজেক্ট হলো। তারপর ওরা গেল হচ্ছে হাইকোর্টে বেল রিজেক্ট হলো। এত সুন্দরভাবে পিপি সাহেব উনি লড়লেন যে হাইকোর্টে ওদের একদম সাজা হলো, প্রত্যেকের 10 বছরের সাজা হলো। এবং এই যে হাইকোর্টে উনি লড়লেন, একটা দৃষ্টান্তমূলক উদাহরণ উনি রাখলেন যে ব্রেনের সঙ্গে ওখানে প্রচুর অর্থ দিয়ে চেষ্টা করা হয়েছিল যাতে বাই করা যায়, যাতে কেনা যায়, কিন্তু উনি কিন্তু সেই সমস্ত কোনো রকম ভাবে কোনো অর্থও নিলেন না বা কোনো রকম ভাবে উনি বিক্রি হলেন না। এবং মেন যে ফারাক এবং সঙ্গে যে পিঙ্কি, এই দুজনের উনি একদম পরিষ্কার ভাবে উনাদের এগেইনস্টে লেগে থেকে একদম পানিশমেন্ট করালেন। এইটা একটা বড় অ্যাচিভমেন্ট। তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা একটা হিন্দি সিনেমার মানে চূড়ান্ত হিট হিন্দি সিনেমার মতনই একটা সিনেমা। এই সিনেমা যদি সত্যিকারে যদি করা যায় এবং সেইখানে যদি একটা ভালো অভিনেতাকে নেওয়া হয় অর্জুন হিসাবে, তাহলে আমি মনে করি এইখানে সুপার হিট একটা বই আমরা অবশ্যই দিতে পারবো। আমার ইচ্ছা আছে যে আমার কিছু প্রিয় লোক আছে যারা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে আমি এই বইটা করতে পারবো। এবং আমার ইচ্ছা যে আপনাদের অভিমত, এই বইটার বিষয়ে অভিমত, যদি বইটা হয় অভিমত আমাদের কাছে ব্যক্ত করবেন। এবং এই যে গল্পটা বা সত্যি ঘটনা যাই বলুন, গল্প তো অবশ্যই নয়, সত্যি ঘটনা, এটাকে আরো আকর্ষণীয় করার জন্য বা এটাতে যদি সিনেমা করা হয় তার জন্য যদি কোনো রকম কোনো সহযোগিতা আপনারা করতে পারেন তাহলে আমার ভালো লাগবে। এবং এটা আমাদের মোটিভেশন, আমাদের পুলিশ সার্ভিসের যে মোটিভেশন সেটাকে অবশ্যই ইনক্রিজ করবে এবং পাবলিককেও ইনক্রিজ করবে, যে পাবলিকও বুঝবে যে আমরা কিরকম চাপের মধ্যে কাজ করি, কিরকম ভাবে আমরা একটা বড় করতে পারি। তো আমার অভিজ্ঞতা এখানেই শেষ হলো। নমস্কার, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।